Okay, so this is lecture number 2, and the topic is electrochemistry. So lecture শুরু করার আগে brief introduction. So my name is Subhadeep Mandal, and I am a PhD student in Department of Chemistry, IIT Kanpur. Okay, so lecture 1 এ না আগের সেশনে আমরা জাস্ট ইলেকট্রোকেমিস্ট্রি টপিক শুরু করেছিলাম। সো বেসিক্যালি সেখানে আমরা মানে ইলেকট্রোকেমিক্যাল সেল বা ইলেকট্রোকেমিস্ট্রির যে বেসিক ব্যাকগ্রাউন্ড বা ইলেকট্রোকেমিস্ট্রির চ্যাপ্টারে আমরা কি কি বিষয় নিয়ে ডিসকাস করবো সেগুলো জাস্ট ডিসকাস করছিলাম। যে ইলেকট্রোকেমিক্যাল সেল কি, গ্যালভানিক সেল কি, কি করে সেল পোটেনশিয়ালের কনসেপ্ট, তারপর রিডাকশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়ালের কনসেপ্ট, কোনো একটা সেলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। ওকে, সো আজ আজ আমরা তো সেই জিনিসটাই আমরা জাস্ট ডিসকাস করবো বেসিক্যালি। ওকে, সো সো বেসিক্যালি সেল পোটেনশিয়াল কি ছিল যে আমরা যদি কোন একটা বিকারে কোন একটা ইলেকট্রোলাইটিক মানে গ্যালভানিক সেলের যে সেল পোটেনশিয়াল, তার কনসেপ্ট কি ছিল যে কোন একটা বিকারে আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল মানে কোন একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নিই এবং আরেকটা বিকারে আমরা মানে জাস্ট এই কনসেপ্টটা। সো বেসিক্যালি এটা একটা বিকার ছিল, লেফট বিকারে আমরা ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছিলাম, তারপর রাইট বিকারে আমরা একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়েছিলাম এবং লেফট বিকারে কোন একটা ইলেকট্রোড, কোন একটা মেটাল ইলেকট্রোড, যেমন এখানে জিঙ্ক ইউজ করেছি এবং ইলেকট্রোলাইটিক সলিউশন হচ্ছে জেডএনএসও। তেমনি রাইট যে বিকার, সেখানে আমরা মেটাল ইলেকট্রোড হিসেবে কপার ইউজ করেছিলাম এবং ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা, সেখানে কপার সালফেট ইউজ করেছিলাম। তো এরপরে এই দুটো যে ইলেকট্রোড, মেটাল ইলেকট্রোড, সেটাকে আমরা একটা সার্কিট দিয়ে জাস্ট কানেক্ট করেছি একটা ভোল্টামিটার দিয়ে। ভোল্টামিটার কেন? কারণ তার মধ্যে যদি কারেন্ট যায় সেটাকে মেজার করার জন্য। এবং এই যে দুটো বিকারের মধ্যে যে ইলেকট্রোলাইটিক সলিউশন আছে, সেটাকে আমরা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করেছি। তো এই সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করার কেন প্রয়োজন হয়? কারণ এই যে দুটো ইলেকট্রোলাইটিক সলিউশন, এই সার্কিটটাকে ক্লোজ করতে হবে, তবেই তো ইলেকট্রন ফ্লো হবে না। তো তার জন্য এই সল্ট ব্রিজ দিয়ে আমরা সার্কিটটাকে ক্লোজ করা হয়। তো সল্ট ব্রিজ বেসিক্যালি একটা জেল বা আগার আগার জেল ইউজ করা হয়, যার মধ্যে দিয়ে আয়ন ফ্লো করতে পারে। তো এইভাবে আমরা কোন একটা এই সার্কিটটাকে আমরা ক্লোজ করি। এরপর এরপর কি হয় যে লেফট বিকারে কোন একটা সেল রিয়াকশন ঘটে এবং রাইট বিকারে একটা সেল রিয়াকশন ঘটে, তাই তো? তো তো আমরা যদি অন্য একটা এক্সাম্পল দিই, তো সেগুলি ধরা যাক যে আমাদের সেল রিয়াকশন হচ্ছে। তো সেল রিয়াকশন হচ্ছে, ধরা যাক Cu প্লাস 2Ag প্লাস, এখান থেকে হচ্ছে Cu2 প্লাস প্লাস 2Ag। ওকে, তো এটা হচ্ছে একটা ওভারঅল সেল রিয়াকশন। তো এই সেল রিয়াকশন, তো এখান থেকে কি হচ্ছে, কপার থেকে কপার 2 প্লাসে পরিণত হচ্ছে, আর এই যে 2Ag2 প্লাস, এখান থেকে হচ্ছে 2Ag। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল সেল রিয়াকশন। তো তো আমরা যে লেফট বিকার, আমরা যে গ্যালভানিক সেলের যে লেফট বিকার, লেফট, সেটা কি সেই লেফট বিকারের মধ্যে বেসিক্যালি অ্যানোড, সেটা মানে সেখানে অক্সিডেশন রিয়াকশন ঘটে। আর তার যে রাইট বিকার, সেটা হচ্ছে ক্যাথোড, মানে সেখানে রিডাকশন রিয়াকশন ঘটে। তো লেফটে যে অ্যানোড রিয়াকশন ঘটবে, লেফটে হচ্ছে অ্যানোড এবং রাইটে হচ্ছে ক্যাথোড। তো অ্যানোডে কি হয়? অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন ঘটে। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হচ্ছে রিডাকশন রিয়াকশন। অক্সিডেশন রিয়াকশন মানে কি? মানে কোন একটা কেমিক্যাল রিয়াকশন এমন হচ্ছে যার ফলে
যে আয়ন আছে তার অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ করবে, সেটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। আর রিডাকশন রিয়াকশন মানে কি, মানে বিজারণ বিক্রিয়া। সেটা কি, যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যেখানে রিয়াকশনের ফলে আয়নের অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ করবে। ওকে, সেটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। তো অক্সিডেশন রিয়াকশন মানে হচ্ছে যে অক্সিডেশন নাম্বার সেটা ইনক্রিজ করবে। ওকে। আর রিডাকশন রিয়াকশন মানে হচ্ছে যে অক্সিডেশন নাম্বার সেটা ডিক্রিজ করবে। ওকে। তো তো এটা, এই যে টোটাল সেল রিয়াকশন, এই সেল রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে কপার থেকে কপার 2+ হচ্ছে, মানে কি কপারে কি ছিল অক্সিডেশন নাম্বার 0, সেখান থেকে কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ পরিণত হচ্ছে, মানে 0 থেকে 2+ হচ্ছে। তো এটা একটা অক্সিডেশন রিয়াকশন, তাই তো? তো কি হচ্ছে যে কপার Cu2+, সরি, কপার থেকে কি হচ্ছে, দুটো ইলেকট্রন সে ত্যাগ করছে, ত্যাগ করে কপার 2+ পরিণত হচ্ছে। তো এটার অক্সিডেশন নাম্বার ছিল 0, এবং এটা কপার 2+ অক্সিডেশন নাম্বার ছিল 2+। তো এটা কি হলো, 0 থেকে 2+ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলো। তার জন্য এটা হচ্ছে একটা অ্যানোড রিয়াকশন, মানে অক্সিডেশন রিয়াকশন। আর আর অন্য একটা রিয়াকশন কি হচ্ছে, যে 2Ag2+, মানে সিলভার 2+। ওকে। সেখান থেকে কি হচ্ছে, এটা দুটো ইলেকট্রন গ্রহণ করছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে, যে 2Ag, মানে মেটাল এজিতে পরিণত হচ্ছে, তাই তো? তো এর Ag2+ অক্সিডেশন নাম্বার কত ছিল? 2Ag+। তো Ag+এর অক্সিডেশন নাম্বার কি, একটা প্লাস মানে +1। তো এখানে দুটো Ag+ আছে, 2Ag+ আছে। তার মানে কি, তো 2Ag+ এর টোটাল অক্সিডেশন নাম্বার কত ছিল, কত হবে, 2+। তো সেটা দুটো ইলেকট্রন গ্রহণ করছে এবং 2Ag তে পরিণত হচ্ছে। Ag তো একটা মেটাল, তার অক্সিডেশন নাম্বার এখানে 0। তারপর 2Ag যখন, তো এটারও অক্সিডেশন নাম্বার 0 হচ্ছে। তো 2+ থেকে 0-তে পরিণত হচ্ছে, মানে কি এর অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ করছে। তার জন্য এটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। ওকে। তো এটা, এই যে টোটাল সেল রিয়াকশনটা, তার অ্যানোডে যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে কপার থেকে কপার 2+, Cu থেকে Cu2+ +2 ইলেকট্রন। এটা হচ্ছে অ্যানোডে রিয়াকশন। আর ক্যাথোডে কি রিয়াকশন হচ্ছে, ক্যাথোডে রিয়াকশন হচ্ছে 2Ag+ থেকে 2Ag তে পরিণত হচ্ছে, এটা হচ্ছে ক্যাথোডে রিয়াকশন হচ্ছে। ওকে। তো এইভাবে আমি টোটাল সেল রিয়াকশনটা কি করবো, টোটাল সেল রিয়াকশনটা এইভাবে Cu+2Ag+, সেখান থেকে Cu2++2Ag, এটা। তো এই যে টোটাল সেল, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, মানে টোটাল সেল রিয়াকশনটাকে আমরা কপিতে কিভাবে রিপ্রেজেন্ট করব, সেটা কিভাবে করা হয়, প্রথমে অ্যানোডের রিয়াকশনটাকে লেখা হয়, মানে লেফট সাইডে অ্যানোডটাকে রাখা হয়, রাইট সাইডে ক্যাথোডটাকে লেখা হয়, এবং অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে ডবল লাইন দিয়ে সল্ট ব্রিজটাকে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো সেটা কিভাবে করা হয়, তো লেফটে সবসময় অ্যানোড থাকবে, লেফটে অ্যানোড, রাইটে ক্যাথোড, এবং অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে এই ডবল লাইন দিয়ে সল্ট ব্রিজটাকে রিপ্রেজেন্ট করা। ওকে। তো সে অ্যানোডের রিয়াকশনটা কি এক্ষেত্রে, অ্যানোডের রিয়াকশনটা হচ্ছে কপার সলিড, সেখান থেকে কপার 2+। তো এই কপার থেকে কপার 2+-এ পরিণত হচ্ছে, তার মাঝখানে একটা সিঙ্গেল লাইন দেওয়া হয়। ওকে, এটা অ্যানোডের রিয়াকশন হয়ে গেল।
তারপর কি হবে, তারপরে ডবল লাইন হবে। ডবল লাইনে ক্যাথোডের রিয়াকশনটা কি হচ্ছে, যে এজি প্লাস অ্যাকুয়াস থেকে এজি সলিডে পরিণত হচ্ছে। তো এই যে এই যে সলিডে পরিণত হচ্ছে, তো তার মাঝখানে একটা সিঙ্গেল লাইন হবে, আর এটার মাঝখানে একটা সিঙ্গেল লাইন হবে, এবং মাঝখানে কি হবে, ডবল লাইন দিয়ে আমরা সল্ট ব্রিজটাকে রিপ্রেজেন্ট করবো। তো এইভাবে একটা টোটাল সেল রিয়াকশনটাকে আমরা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, প্রথমে লেফট সাইডে আমি অ্যানোডটাকে রাখবো, রাইট সাইডে ক্যাথোডকে রাখবো, এবং অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে ডবল লাইন দিয়ে আমরা সল্ট ব্রিজটাকে রিপ্রেজেন্ট করবো। তো এই যে টোটাল মানে অ্যানোড এবং ক্যাথোড আমরা কনস্ট্রাক্ট করলাম, মানে অ্যানোড আছে, ক্যাথোড আছে, এবং অ্যানোড এবং ক্যাথোডকে আমরা সার্কিট দিয়ে কানেক্ট করেছি, এবং দুটো ইলেকট্রোলাইটিক সলিউশনকে আমরা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করেছি। তো এই ক্লোজ সার্কিট অবস্থায় কি হবে, ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে। ওকে, তাই তো? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ হবে, এবং তার ফলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট প্রবাহ হবে, কারেন্টের ফ্লো হবে। তো এই যে দুটোর মধ্যে যে সেল পোটেনশিয়াল, মানে এই যে অ্যানোডের যে সেল পোটেনশিয়াল এবং ক্যাথোডের যে সেল পোটেনশিয়াল, তাদের মধ্যে যে ডিফারেন্স, সেটা হচ্ছে টোটাল সেলের সেল পোটেনশিয়াল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তো এখানে কি হবে, এখানে বেসিক্যালি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন ফ্লো হবে। তার ফলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি হবে, কারেন্ট ফ্লো হবে। কারণ ইলেকট্রন ফ্লো যেদিকে হয়, কারেন্ট ফ্লো তার অপোজিট দিকে হয়। ওকে, নাও এই যে টোটাল সেলের যে সেল পোটেনশিয়াল, মানে এই অ্যানোডের সেল পোটেনশিয়াল এবং ক্যাথোডের সেল পোটেনশিয়ালের যে ডিফারেন্স, সেটা হচ্ছে টোটাল সেলের সেল পোটেনশিয়াল। তো এটাকে বলা হয় সেল পোটেনশিয়াল অর ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকে শর্ট ফর্মে লেখা হয় ইএমএফ। ওকে, তো টোটাল সেল পোটেনশিয়ালটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, মানে ই সেল বলা হয় সেটাকে, ই সেল। তো ই সেল হবে যে মানে রাইট সাইডে যেটা আছে ক্যাথোডের সেল পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের সেল পোটেনশিয়াল। ওকে, তো ই সেল হবে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ওকে, মানে রাইট সাইড মাইনাস লেফট সাইড। তো এই যে ই সেলটা বা এই প্রত্যেকটা যেটা, এটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল সবকটাই কিন্তু। সরি, এটা হচ্ছে টোটাল সেল পোটেনশিয়াল বা ইএমএফ অফ দ্য সেল। ই ক্যাথোড সেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল অফ দ্য ক্যাথোড, মানে ক্যাথোডে কোন একটা রিডাকশন রিয়াকশন ঘটছে, তার যে পোটেনশিয়ালটা সেটা হবে রিডাকশন পোটেনশিয়াল অফ দ্য ক্যাথোড। এটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল ইন ক্যাথোড। আর ই অ্যানোড সেটা কি, সেটাও হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল ইন অ্যানোড। তো অ্যানোডে বেসিক্যালি কি হয়, অক্সিডেশন রিয়াকশন ঘটে। তো তার যে পোটেনশিয়ালটা, সেটা কিন্তু এটা নয়, এটা হচ্ছে অ্যানোডের রিডাকশন পোটেনশিয়াল। মানে অ্যানোডে বেসিক্যালি অক্সিডেশন রিয়াকশন ঘটে, বাট অ্যানোডে ওই রিয়াকশনটারই রিডাকশন করাতে যে পোটেনশিয়ালটা লাগবে, সেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। তো বেসিক্যালি অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা সেম হয়, তো তার সাইনটা অপোজিট হয়। ওকে, তো ই অ্যানোড যেটা, সেটা কিন্তু রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল
ইন অ্যানোড। ওকে, তো এইভাবে আমরা যদি কোনো একটা ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল জানি এবং অ্যানোডের রিডাকশন পোটেনশিয়াল জানি, তো সেটা সাবস্ট্রাক্ট করে আমি ওই টোটাল সেল রিয়াকশনের টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স বা টোটাল সেল পোটেনশিয়ালটাকে আমি বের করতে পারবো। তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, যে রিডাকশন পোটেনশিয়াল এবং অক্সিডেশন পোটেনশিয়াল এর ভ্যালুটা কিন্তু সেম, মানে এর যে ম্যাগনিটিউড, এর যে ভ্যালু সেটা কিন্তু সেম হবে, বাট সাইনটা অপোজিট হয়। ওকে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আহ, যদি রিডাকশন পোটেনশিয়াল যদি পজিটিভ হয়, অক্সিডেশন পোটেনশিয়াল নেগেটিভ হবে, এরকম ভ্যালুটা কিন্তু সেম হবে বাট সাইনটা অপোজিট হবে। সো নাও, তো আমরা কোন একটা সেল রিয়াকশনের সেল পোটেনশিয়ালটাকে কিভাবে বের করতে হবে, কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে লিখতে হয়, সেটা আমি জানলাম। এরপর যে ইন্ডিভিজুয়াল যে সেল, মানে ক্যাথোড রিডাকশন পোটেনশিয়াল ইন ক্যাথোড, রিডাকশন পোটেনশিয়াল ইন অ্যানোড, সেগুলোকে আমরা বের করবো কি করে। কোন একটা গ্যালভেনিক সেল বা টোটাল সেল যখন আমরা কনস্ট্রাক্ট করি, তো তার টোটাল সেল পোটেনশিয়ালটাকে আমরা মেজার করতে পারি, মানে তার গ্যালভানোমিটার থেকে আমরা টোটাল সেল পোটেনশিয়ালটাকে আমরা মেজার করতে পারি, বাট ইন্ডিভিজুয়াল সেল পোটেনশিয়ালটাকে আমরা কিন্তু মেজার করতে পারি না। তাই কোন একটা ক্যাথোড বা অ্যানোডের সেল পোটেনশিয়ালটাকে বের করার জন্য আমাকে কোন একটা রেফারেন্স ইলেকট্রোড প্রথমে ইউজ করতে হয়। সো সেই রেফারেন্স ইলেকট্রোডের রেসপেক্টে আমাকে ওই ক্যাথোড বা অ্যানোডের রিডাকশন পোটেনশিয়ালটাকে আমাকে বের করতে হয়। ওকে, তো রেফারেন্স ইলেকট্রোড হিসাবে বেসিক্যালি আমরা বেশিরভাগ সময় আমরা কি ইউজ করি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ওকে, রেফারেন্স ইলেকট্রোড সেটাকে আমরা ইউজ করি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ওকে, তো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড কি জিনিস, তো এটা বেসিক্যালি কোন একটা বিকার নেব। তো এই বিকারের মধ্যে প্রথম আমরা কি নেবো, প্রথম একটা ইলেকট্রোলাইটিক সলিউশন। সরি, এই যে ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে HCl, মানে H+ আছে, এটা হচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন যেখানে কিন্তু H+ আছে। ওকে, এটা হচ্ছে একটা অ্যাসিডিক সলিউশন, মানে যেখানে H+ আছে। ওকে, তারপর এখানে একটা ইলেকট্রোড ইউজ করা হয়। তো এটা হচ্ছে একটা মেটাল ইলেকট্রোড, হচ্ছে প্লাটিনাম ইউজ করা হয়। ওকে, প্লাটিনাম ইলেকট্রোড। ওকে, তো তো এটার যে সেল পোটেনশিয়াল, মানে এটার যে পোটেনশিয়াল, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন। তো এটা বেসিক্যালি এখানে রিয়াকশনটা কি, রিয়াকশনটা হচ্ছে যে এখানে যে সলিউশনের মধ্যে যে H+ আছে, মানে যে অ্যাসিডিক সলিউশন, সেই অ্যাসিডিক সলিউশন সেটা কি করবে, সেটা ইলেকট্রন নেবে, দিয়ে রিডিউসড হয়ে যাবে হাইড্রোজেন গ্যাসে। ওকে, এখানে ½ H2 কেন করা হচ্ছে, কারণ H2 এটাকে জাস্ট ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য। তো H2 এর মধ্যে কি দুটো হাইড্রোজেন আছে, কিন্তু লেফট সাইডে কি H+ আছে। তো 1 মোল H+, 1 মোল ইলেকট্রন নিয়ে ½ H2, মানে ½ মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, জাস্ট এটা ব্যালেন্স ইকুয়েশনটাকে করার জন্য। তো এটা হচ্ছে সেল রিয়াকশন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের। কি, সলিউশন থেকে যে সলিউশনের মধ্যে যে H+ আছে সেটা ইলেকট্রন গ্রহণ করে রিডিউসড হয়ে
হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সেল রিয়াকশন। তো এরপর যদি এটাকে স্ট্যান্ডার্ড কেন বলা হচ্ছে, এটা তো হাইড্রোজেন ইলেকট্রন আমরা বলতে পারতাম। তো এটাকে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে এখানে এই সেলের মধ্যে যে 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 সাবস্টেন্স গুলো আছে, মানে যেখানে যে H+ আছে অ্যাসিডিক সলিউশন, তার কনসেন্ট্রেশন যদি 1 মোলার হয়, আবার যদি এই যে H2 গ্যাস যে প্রডিউস করছে তার প্রেসারটাও যদি 1 বার হয়, তাহলে মানে সমস্ত যে সাবস্টেন্স গুলো আছে তার কনসেন্ট্রেশন যদি ইউনিটি হয়, তখন সেই ইলেকট্রোডটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ওকে, তো স্ট্যান্ডার্ড মানে হচ্ছে প্রত্যেকটার যে কনসেন্ট্রেশন, মানে H+ এর কনসেন্ট্রেশন হচ্ছে 1, মানে 1 মোলার। H2 গ্যাস যে প্রডিউস হচ্ছে তারও কনসেন্ট্রেশন বা তার প্রেসার, H2 গ্যাস তো গ্যাস, তো তার প্রেসার হচ্ছে 1 বার। এরকম কন্ডিশনে এবং রুম টেম্পারেচার এরকম কন্ডিশনে বা যে ইলেকট্রন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড তার জন্য এটাকে স্ট্যান্ডার্ড বলা হয়। তো এটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রনের যে সেল পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল, তো এটার যে ই পোটেনশিয়াল সেটাকে সবসময় 0 অ্যাসাইন করা হয়। E0 মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, 0টাকে রিপ্রেজেন্ট করা হয় স্ট্যান্ডার্ড দিয়ে। তো এটাকে সবসময় 0 অ্যাসাইন করা হয়। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রনের যে পোটেনশিয়াল সেটাকে সবসময় 0 অ্যাসাইন করা হয়। এবং এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রনের রেসপেক্টে, রেফারেন্সে, আমরা আমাদের যে আননোন ইলেকট্রোড আছে যেমন জিঙ্ক বা কপার বা সিলভার, তাদের সেল পোটেনশিয়ালটাকে আমরা মেজার করি। ওকে, তো এটাকে আমরা একটা রেফারেন্স ইলেকট্রোড হিসেবে আমরা ইউজ করি বেসিক্যালি। এটাকে সবসময় 0 পোটেনশিয়াল অ্যাসাইন করা হয়। ওকে, তো মানে ধরা যাক কোনো একটা সেল রিয়াকশন আমরা কনস্ট্রাক্ট করছি, যেখানে ধরা যাক লেফট সাইডে জিঙ্ক জেডএনএস সলিউশনের মধ্যে জিঙ্ক ইলেকট্রোড দিয়েছি, এবং রাইট সাইডে আমরা ইউজ করছি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ওকে, তো এরপর সেই দুটোকে আমরা জাস্ট সার্কিট দিয়ে কানেক্ট করেছি এবং ইলেকট্রোলাইটিক সলিউশনকে আমরা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করেছি। তো এরপর আমি ওই যে জিঙ্ক ইলেকট্রোড, সেটা তো আমাদের আননোন ইলেকট্রোড, তার পোটেনশিয়াল ধরা যাক আমরা জানি না। ওকে, তো ধরা যাক এই ব্যাপারটা আছে। ধরা যাক কোনো একটা সেল আমরা কনস্ট্রাক্ট করছি, যার অ্যানোডটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন। ওকে, আর যার ক্যাথোডটা হচ্ছে জিঙ্ক। ওকে, জিঙ্ক ইলেকট্রন। তো অ্যানোডে কি রিয়াকশন ঘটছে, মানে এটার যে টোটাল সেলের যে রিপ্রেজেন্টেশন সেটাকে আমরা কিভাবে লিখবো, সেটাকে লিখবো প্রথমে অ্যানোড, লেফট সাইডে অ্যানোড, রাইট সাইডে ক্যাথোড, এবং অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে সল্ট ব্রিজ। তাই তো? তো লেফট সাইডে কি রিয়াকশন করছে, লেফট সাইডে অ্যানোডের যে রিয়াকশনটা করছে সেটা হচ্ছে হাফ অফ H2, সেখান থেকে H++E, এটা একটা অক্সিডেশন রিয়াকশন। অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন ঘটে, তার জন্য এটা অক্সিডেশন রিয়াকশন। আবার ক্যাথোডে কি রিয়াকশনটা ঘটছে, ক্যাথোডে রিয়াকশনটা ঘটছে জেডএন ইলেকট্রোড ইউজ করেছি, রিডাকশন রিয়াকশন, Zn2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে জেডএন এ পরিণত হচ্ছে। তো লেফট টোটাল সেলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, লেফট সাইডে অ্যানোড হবে, তো প্লাটিনাম ইলেকট্রোড আমরা ইউজ করেছি একটা সিঙ্গেল লাইন। তারপর রিয়াকশনটা কি হচ্ছে, H2 গ্যাস ছিল, সেখান থেকে প্রডিউস হচ্ছে 2H+। ওকে, বা টুটাকে না লিখে আমরা জাস্ট শুধু H+ও লিখতে পারি, মানে এখানে ব্যালেন্স ইকুয়েশন লেখার দরকার নেই। বা আমরা লিখতেও পারি, এখানে জাস্ট রিয়াকশনটা কোথা থেকে কোথা কি হচ্ছে সেটা লিখলেই চলবে। মাঝখানে সল্ট ব্রিজ, তারপর ক্যাথোডের রিয়াকশন, ক্যাথোডের কি রিয়াকশন হচ্ছে Zn2+, অ্যাকুয়াস, সিঙ্গেল লাইন, সেখান থেকে জেডএন প্রডিউস হচ্ছে সলিড। ওকে, এটা হলো টোটাল সেল রিয়াকশন। H2 থেকে H+ হচ্ছে অ্যানোডে, Zn2+ থেকে জেডন হচ্ছে ক্যাথোডে, এটা হচ্ছে সল্ট ব্রিজ। ওকে, নাও এর যে ই ই সেল,
মানে এর যে সেল পোটেনশিয়াল সেটা কি, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড হবে আমরা জানি, ই রাইট সাইড মাইনাস ই লেফট সাইড। ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তো অ্যানোডে কি আছে, যদি আমরা H2 মানে এই যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হচ্ছে তার কনসেন্ট্রেশন, তার প্রেসার, মানে প্রেসার অফ H2 যদি আমি ধরি 1 বার, ওকে, আর যদি এই যে কনসেন্ট্রেশন মানে অ্যাফিনিটি মানে কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি এ অফ এইচ প্লাস, এটা তার কনসেন্ট্রেশন যদি 1 মোলার হয়, মানে যদি ইউনিটি ধরা হয়, তো এটা কি হবে, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, ই অ্যানোডটা। তো স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের যে রিডাকশন পোটেনশিয়াল বা পোটেনশিয়াল সেটা সবসময় 0 অ্যাসাইন করা হয়। তো ই ক্যাথোড মানে কি, ক্যাথোডে আছে Zn2 প্লাস, সেখান থেকে Zn E0, মানে এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে টেম্পারেচার 300 ডিগ্রি, 300 কেলভিন এবং প্রেসার 1 বার, মাইনাস এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে E0 সেল। তো E0 সেলটাকে আমি মেজার করতে পারবো, এটা হচ্ছে আমরা মেজার করতে পারবো ক্যালভেনোমিটার থেকে, কারণ এটা টোটাল সেল পোটেনশিয়াল, সেটাকে আমরা মেজার করতে পারবো। আমরা জানতে চাই এই কোয়ান্টিটাকে, যে ক্যাথোডটাকে, E0 ক্যাথোড ধরা যাক আমি জানি না, এটাকে আমরা মেজার করতে চাই। তো এটা এখন এটা কি হবে, E0 Zn2 প্লাস থেকে Zn, সেটা এখন হয়ে যাবে E0 সেলটাই, ওকে, কারণ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড 0, তার পোটেনশিয়াল 0। তো এইভাবে আমরা কোন একটা আননোন ইলেকট্রোডের সেল পোটেনশিয়ালটাকে আমরা মেজার করতে পারবো উইথ রেফারেন্স টু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এভাবে আমরা জাস্ট মেজার করতে পারবো, ওকে। তো এরপর ধরা যাক যে আমরা মেজার করলাম, তো ধরা যাক যে যে E0 অফ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যেটা মানে H প্লাস থেকে H2, তার পোটেনশিয়ালটা তো 0, কারণ এটাকে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, আমরা এটাকে 0 পোটেনশিয়ালটাকে অ্যাসাইন করি। এরপর যে আমি E0 যে মেজার করলাম Zn2 প্লাস Zn এর, ওকে, তো এটা ধরা যাক -0.76 ভোল্ট হয়েছে। এবং আরেকটা কথা, এই যে পোটেনশিয়াল আমরা যে মেজার করছি, সেল পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল, এটা বেসিক্যালি ভোল্ট ইউনিটে মেজার করা হয় বা ভোল্ট ইউনিটে রিপ্রেজেন্ট করা হয়। তো E0 Zn2 প্লাস প্লাস Zn যেটা হচ্ছে তার পোটেনশিয়ালটাকে আমি মেজার করলাম -0.76 ভোল্ট, ওকে। তার মানে কি, এটা নেগেটিভে আসছে, মানে কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড এর পোটেনশিয়ালটা নেগেটিভে হচ্ছে। এরপর এইগুলো সবগুলোই তো, ব্যাপারটা হচ্ছে কি, এগুলো সবগুলোই তো রিডাকশন পোটেনশিয়াল, মানে রিডাকশন রিয়াকশন ঘটানোর জন্য পোটেনশিয়াল। তো রিডাকশন পোটেনশিয়াল যত বেশি পজিটিভ হবে কোন একটা সেলের, রিডাকশন পোটেনশিয়াল যত বেশি পজিটিভ হবে, তার রিডাকশন রিয়াকশনটা তত বেশি ফেভারেবল হবে, ওকে। তো এইখানে এই যে Zn2 প্লাস থেকে Zn যে রিয়াকশনটা ঘটছে, তার আমি সেল পোটেনশিয়ালটা পেলাম কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন নেগেটিভে পাচ্ছি। তার মানে কি, হাইড্রোজেন আয়ন মানে H প্লাস আয়ন আগে রিডিউসড হয়ে যাবে H2 তে কম্পেয়ার টু Zn2 প্লাস, ওকে। মানে তার কোন একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে আমি H প্লাস H2 ইউজ করেছি এবং সেখানে আমি Zn2 প্লাস এবং সরি H প্লাস ইউজ করেছি এবং ZnSO4 ইউজ করেছি। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল 0 এবং Zn2 প্লাস থেকে Zn রিডিউসড হওয়ার যে পোটেনশিয়াল সেটা হচ্ছে -0.76, মানে এটা নেগেটিভ। তার মানে H প্লাসটা আগে রিডিউসড হয়ে যাবে, মানে H প্লাসের রিডিউসড হয়ে H2 গ্যাসে পরিণত করার প্রবণতাটা অনেক বেশি, এবং Zn2 প্লাসটা রিডিউসড হবে না, এটা অক্সিডাইজড হবে, ওকে। তো এই রিয়াকশনে কি হবে, H প্লাসটা রিডিউসড হয়ে হাফ H2 গ্যাসে পরিণত করবে এবং জিঙ্কটা অক্সিডাইজড হবে Zn2 প্লাস, ওকে। এটা হবে সেল রিয়াকশন। কেন?
কারণ এর পোটেনশিয়ালটা নেগেটিভ বলে। তো যদি অন্য কোনো সেল রিয়াকশন হয়, তার অন্য কোনো সেলের তার পোটেনশিয়ালটা আমি যদি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের থেকে পজিটিভ পাই, তখন কি হবে? সেই রিয়াকশনটা রিডিউসড হবার প্রবণতাটা বেশি কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ওকে, তখন H2 গ্যাস অক্সিডাইজড হয়ে H প্লাস পরিণত করবে এবং অন্যটা রিডিউসড হবে। তো এটার যদি এক্সাম্পল দেখি আমরা, যে কপার মানে যে টোটাল কোন একটা সেল রিয়াকশনের এক্সাম্পল নিচ্ছি, ধরা যাক লেফট সাইডে অ্যানোড হবে, তো এটাকে প্রথমে প্লাটিনাম, দেন অ্যানোড যে রিয়াকশন, অ্যানোড রিয়াকশনটা হচ্ছে H2 গ্যাস থেকে H প্লাস, অ্যাকোয়াস, মাঝখানে সল্ট ব্রিজ, ডান দিকে ক্যাথোড, সেটা হচ্ছে ধরা যাক Cu2 প্লাস, অ্যাকোয়াস থেকে কপারে সলিডে পরিণত হচ্ছে। এটা হচ্ছে টোটাল সেল রিয়াকশন। ওকে, যেখানে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে সল্ট ব্রিজ। ওকে, তো তো এর যে টোটাল সেল পোটেনশিয়াল সেটা আমরা কিভাবে লিখি? তো ই সেল ইকুয়াল টু E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। তো E0 ক্যাথোডে কি আছে, মানে এটাকে আমরা ক্যাথোডে আছে Cu2 প্লাস থেকে Cu মাইনাস অ্যানোডে আছে H প্লাস থেকে H2, এবং এটা হচ্ছে ই সেল। তো এটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, তার পোটেনশিয়ালটাকে আমরা 0 দিয়ে অ্যাসাইন করি এবং এটাকে আমরা জাস্ট বের করতে চাই, তাই তো? কপারের যে সেল, তার যে সেল পোটেনশিয়াল সেটাকে আমরা বের করতে চাই। তো সেটা কি হবে? তো E0 Cu2 প্লাস Cu, এটা হয়ে যাবে আমরা যে E0 সেলটা মেজার করলাম সেটাই। ধরা যাক, তো এরপর ধরা যাক আমরা যে E0 Cu2 প্লাস এবং Cu যেটা মেজার করলাম সেটা ধরা যাক 0.34 ভোল্ট। ওকে, এবং E0 অফ H প্লাস H2 যেটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যে পোটেনশিয়াল সেটা হচ্ছে 0 ভোল্ট, তাই তো? তো তার মানে কি, যে এখানে এই যে কপার Cu2 প্লাস থেকে Cu, এই যে রিয়াকশনের যে রিডিউসড হওয়ার রিডাকশন পোটেনশিয়াল সেটা হচ্ছে পজিটিভ 0.34 ভোল্ট, আর H প্লাস থেকে H2 যে রিডাকশন পোটেনশিয়াল সেটা হচ্ছে 0 ভোল্ট। তো এটা 0 থেকে এটা পজিটিভ পাচ্ছি, তার মানে কি এর রিডাকশন রিয়াকশন ঘটার প্রবণতাটা বেশি হবে। মানে এই সেলের মধ্যে, এই সেলটাকে আমরা যদি কানেক্ট করি, তো এক্ষেত্রে Cu2 প্লাসটা রিডিউসড হয়ে যাবে কপারে, এবং অপরদিকে অক্সিডেশন ঘটবে, মানে H2 থেকে 2H প্লাস প্লাস 2E হবে। ওকে, তো টোটাল যে সেল রিয়াকশন সেটা হবে Cu2 প্লাস প্লাস H2 ইকুয়াল টু 2H প্লাস প্লাস Cu। এটা হচ্ছে টোটাল সেল রিয়াকশন ঘটবে। তো কেন হলো এটা? কারণ এখানে যে Cu2 প্লাস এবং Cu2 প্লাস এবং Cu তে এই যে রিডাকশন পোটেনশিয়াল সেটা আমি পেয়েছিলাম 0.34 ভোল্ট, প্লাস সাইন পজিটিভ 0.34 ভোল্ট, এবং H প্লাস থেকে H2 যে পরিণত হচ্ছে তার রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট। তো এটার কম্পারিজনে এটা হচ্ছে পজিটিভ সেল পোটেনশিয়াল আমি পাচ্ছি। তো পজিটিভ সেল পোটেনশিয়াল পাচ্ছি মানে কি, এই রিয়াকশনটা মানে এই রিয়াকশনটা হওয়ার প্রবণতাটা এটার থেকে বেশি। তার মানে Cu2 প্লাসটা আগে রিডিউসড হয়ে কপারে পরিণত হবে এবং এই দিকে অক্সিডেশন রিয়াকশন করবে, মানে H2 গ্যাস অক্সিডাইজড হয়ে H প্লাসে পরিণত হবে। ওকে,
তো একটা কোশ্চেন বেসিক্যালি এখানে আসে যে আমরা যদি কপার কোন একটা পাত্রে কপার ভেসেলে আমরা যদি অ্যাসিডিক সলিউশন রাখি H+ রাখি তখন কি হবে? তো কপার ভেসেলে আমরা যদি কোনো অ্যাসিডিক সলিউশন রাখি তখন কি হবে? মানে তো এক্ষেত্রে কি হবে? আমরা দেখলাম যে Cu2+ থেকে Cu+ এর যে Cu হওয়ার যে রিডাকশন পটেনশিয়াল সেটা পজিটিভ এবং অপরদিকে যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন তার রিডাকশন পটেনশিয়াল হচ্ছে 0। তো তার মানে কি যে Cu2+ এর রিডাকশন হওয়ার প্রবণতাটা বেশি। তো কপার ভেসেলে তো আমরা যদি কপার ভেসেলে আমরা কি অ্যাসিডিক সলিউশন রেখেছি। তো তখন কি হবে? তো কপার ভেসেলে আমরা যদি অ্যাসিডিক সলিউশন রাখি তো এটা মানে তো এটা আমরা কপার ভেসেলে H+ কে আমরা রাখতে পারি। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে বেসিক্যালি মেইন কোশ্চেনটা হচ্ছে যে কপার ভেসেলে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখি তাহলে কি কপার ভেসেলে আমরা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখতে পারবো? এবং আরেকটা যদি জিঙ্ক ভেসেলে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখি তখন কি হবে? তো আমরা দেখলাম যে জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক Zn2+ এবং Zn এর যে রিডাকশন পটেনশিয়াল সেটা নেগেটিভ কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন। তার ফলে কি হয়? জিঙ্ক অক্সিডাইজড হয়ে যায় এবং H+ টা রিডিউসড হয়ে যায়। তো এই জিঙ্ক পাত্রে আমরা যদি HCl টা রাখি তো সেটা রিঅ্যাক্ট করে যাবে। মানে H+ টা রিডিউসড হয়ে যাবে দিয়ে H2 গ্যাসে পরিণত করবে এবং জিঙ্ক যে পাত্র মানে জিঙ্ক সলিড সেটা অক্সিডাইজড হয়ে যাবে মানে কি পাত্রটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে। তো জিঙ্ক পাত্রে আমরা HCl গ্যাস HCl সলিউশনকে আমরা রাখতে পারি না কারণ সেটা রিঅ্যাক্ট করে যাবে। তো টোটাল রিঅ্যাকশনটা হয়ে যাবে H+ প্লাস Zn সেখান থেকে হাফ অফ H2 প্লাস Zn2+। ওকে, তো এই রিঅ্যাকশনটা হওয়ার ফলে জিঙ্ক ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে এবং জিঙ্ক পাত্রে তাই আমরা HCl সলিউশনকে রাখতে পারি না। বাট কপারের ক্ষেত্রে আমরা দেখলাম যে Cu2+ থেকে Cu এর যে রিডাকশন পটেনশিয়াল সেটা হচ্ছে পজিটিভ কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন। তার ফলে কপার Cu2+ রিডিউসড হবে এবং H+ টা অক্সিডাইজড হয় মানে সরি H2 টা অক্সিডাইজড হয়। তো কপারের পাত্রে আমি যদি HCl কে রাখি তাহলে H+ টা কপারকে অক্সিডাইজড করতে পারবে না। ওকে, তো ইট ক্যানট অক্সিডাইজ কপার টু কপার 2+। ওকে, তার জন্য কপার পাত্রে আমরা HCl সলিউশনকে রাখতে পারি, এটা সেফ। কপার ডিজলভ হয় না, কোনো রিঅ্যাকশন ঘটে না। কিন্তু জিঙ্ক পাত্রে আমরা যদি HCl রাখি তো জিঙ্কের সাথে HCl এর রিঅ্যাকশন হয়ে H+ H+ আয়ন জিঙ্ককে অক্সিডাইজ করে Zn2+ এ পরিণত করে দেয়। তার ফলে সেটা সলিউশনে চলে আসে, জিঙ্ক পাত্রটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। ওকে, জিঙ্ক পাত্রে আমরা HCl কে রাখতে পারি না। তো এটা ক্রস, এটা আমরা রাখতে পারবো। ওকে, বাট আমরা যদি আবার কপার পাত্রে আমরা যদি HNO3 নাইট্রিক অ্যাসিড রাখি সেটা কি রাখতে পারবো না? পারবো না। কপার পাত্রে কিন্তু নাইট্রিক অ্যাসিড আমরা রাখতে পারবো না। কেন? কারণ এক্ষেত্রে কপারটা এক্ষেত্রে NO3- যে আয়ন সেটা কপারকে অক্সিডাইজ করে দেবে। সেটা কপারকে অক্সিডাইজ করে Cu2+ এ পরিণত করে দেয়। তার ফলে কি পাত্রটা কপার পাত্রটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। ওকে, ওই কপার পাত্রে আমরা নাইট্রিক অ্যাসিড রাখতে পারবো না, কিন্তু কপার পাত্রে আমরা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখতে পারবো। আবার জিঙ্ক পাত্রে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখতে পারবো না কারণ সেক্ষেত্রে রিঅ্যাকশন ঘটে। ওকে, তো এগুলো হচ্ছে জাস্ট মেন পয়েন্ট। তো মেন এক্ষেত্রে যে মেসেজটা কি, মেসেজটা হচ্ছে যে আমার কাছে
একটা গ্যালভেনিক শেল আছে। গ্যালভেনিক শেলের মধ্যে আমার কাছে ক্যাথোড আছে, আমার কাছে অ্যানোড আছে। তো এরপর মানে দুটো শেল আছে। তো এরপর কোনো একটা সেলের রিডাকশন পোটেনশিয়ালটা যদি অপর সেলের রিডাকশন পোটেনশিয়ালের থেকে বেশি হয় এবং পজিটিভ হয়, তো যত বেশি রিডাকশন পোটেনশিয়াল হবে এবং পজিটিভ হবে, তার রিডিউসড হবার প্রবণতাটা তত বেশি হবে। তো অপর সেলটা অক্সিডাইজ হবে এবং সেই সেলটা রিডিউসড হবে। এরকম কনসেপ্ট হচ্ছে এটা, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। মানে যার রিডাকশন পোটেনশিয়াল যত বেশি পজিটিভে, তার রিডিউসড হওয়ার প্রবণতাটা বেশি। তো এরপর জাস্ট আরেকটা, জাস্ট এখানে ইলেকট্রোমোটিভ সিরিজ আছে, ইলেকট্রোমোটিভ পোটেনশিয়ালের সিরিজ, মানে যেখানে বিভিন্ন পর্যায় সারণীর যে মেটাল, তো পর্যায় সারণী মানে পিরিয়ডিক টেবিলের বিভিন্ন মেটালকে নিয়ে তার যে, তো স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়ালের একটা সিরিজ বানানো হয়, যেখানে ইএমএফ সিরিজ বলা হয়। তো যে বিভিন্ন মেটাল যে আছে, মানে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, হাইড্রোজেন, ক্লোরিন, আয়োডিন, প্রত্যেকটার যে রিডাকশন হওয়ার যে প্রবণতা, তার যে রিডাকশন পোটেনশিয়াল, তার অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 298 কেলভিন, এবং 1 বার অ্যাটমসফিয়ারিক প্রেসারে তার যে রিডাকশন পোটেনশিয়াল, সেগুলোকে জাস্ট মেনশন করা থাকে ফ্রম লো টু হাই ভ্যালু। ওকে, সেটা হচ্ছে ইএমএফ সিরিজ বলা হয়। তো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন, স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল সিরিজ। ওকে, তো স্ট্যান্ডার্ড মানে হচ্ছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে রুম টেম্পারেচার ইন জেনারেল, সেটা হচ্ছে 298 কেলভিন, এবং অ্যান্ড প্রেশার হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটা হচ্ছে 1 বার। ওকে, 1 বার প্রেশার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন। ওকে, তো সেটা লো থেকে হাই ভ্যালু, তার যে রিডাকশন পোটেনশিয়াল, লো রিডাকশন পোটেনশিয়াল এবং হাই রিডাকশন পোটেনশিয়াল, লো থেকে হাই, সেটা অ্যারেঞ্জ করা থাকে। মাঝখানে থাকে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন, যার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে 0। তো প্রথমে সব থেকে যে প্রথমে, মানে লো রিডাকশন পোটেনশিয়াল যেটা এবং নেগেটিভে যেটা, সেটা হচ্ছে ফ্লুরিন, মানে F2 + 2 ইলেকট্রন দিয়ে সেটা হবে 2F-। এই যে রিয়াকশনটা, মানে ফ্লুরিন গ্যাস থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে এসে F- পরিণত হচ্ছে। তো এখানে F2 কি অক্সিডেশন নাম্বার 0, এবং F- অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। যেহেতু এখানে দুটো ফ্লুরাইড আয়ন আছে, তার তার অক্সিডেশন নাম্বার হবে 2-। তো এটা 0 থেকে 2- পরিণত হচ্ছে, তো অক্সিডেশন নাম্বারটা ডিক্রিজ করছে। ডিক্রিজ অফ অক্সিডেশন নাম্বার, তার জন্য এটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। ওকে, তো এই যে রিডাকশন কাপেল, মানে আমি যদি এটাকে ই জিরো কেন বলছি, কারণ এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে। তো ই জিরো F2 থেকে 2F-, এই যে কাপেল, এই কাপেলটার ইলেকট্রোমোটিভ রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে, সরি, এটা সব থেকে বেশি, মানে হাই থেকে লো, মানে এটা হচ্ছে 2.87 ভোল্ট। ওকে, এটা হচ্ছে হাই থেকে লো।
তো এর যে রিডাকশন পোটেনশিয়াল সেটা হচ্ছে 2.87 ভোল্ট। এর রিডাকশন পোটেনশিয়াল সব থেকে বেশি। ওকে, তার মানে কি যে ফ্লুরিন গ্যাস এর রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে 2.87 ভোল্ট এবং এটা পজিটিভের। তার মানে এতটাই এর রিডাকশন পোটেনশিয়াল বেশি যে ফ্লুরিন গ্যাস সবসময় রিডিউসড হয়ে ফ্লুরাইড আয়নে পরিণত হতে চায় অন্য কাউকে অক্সিডাইজ করে। ওকে, তো ফ্লুরিন হচ্ছে একটা সব থেকে বেশি অক্সিডাইজিং এজেন্ট। মানে ফ্লুরিন তো নিজে রিডিউসড হয়ে যাবে, নিজে রিডিউসড হয়ে F- এ ফ্লুরাইড আয়নে পরিণত হয়ে যাবে, কিন্তু অপরকে অক্সিডাইজ করবে। ওকে, তার জন্য তো এটা ফ্লুরিন গ্যাস যেটা, ফ্লুরিন গ্যাস সেটা হচ্ছে একটা গুড অক্সিডাইজিং এজেন্ট। গুড অক্সিডাইজিং এজেন্ট কেন বলছি? কারণ অক্সিডাইজিং এজেন্ট মানে যে অপরকে অক্সিডাইজ করতে পারে। তার মানে কি ফ্লুরিন গ্যাস নিজে রিডিউসড হওয়ার প্রবণতাটা বেশি এবং অপরকে অক্সিডাইজ করবে। তার জন্য ফ্লুরিনকে বলা হয় গুড অক্সিডাইজিং এজেন্ট। ওকে, তেমনই সব থেকে কম যে রিডাকশন পোটেনশিয়াল যার সেটা হচ্ছে লিথিয়াম Li প্লাস। তার যে রিডাকশন পোটেনশিয়াল, তার যে রিডাকশন রিয়াকশন Li প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Li মেটালে পরিণত হচ্ছে, তাই তো? তো এটা হচ্ছে রিয়াকশন। তো এখানে Li প্লাস এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, সেখান থেকে Li এর অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। তো +1 থেকে 0-তে পরিণত হচ্ছে, কনভার্ট হচ্ছে। তার জন্য এর যে এর অক্সিডেশন নাম্বার কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তার জন্য এটা রিডাকশন রিয়াকশন। তো এর যে এই কাপেলের যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু, মানে Li প্লাস থেকে Li পরিণত হচ্ছে, তার যে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু সেটা হচ্ছে -3.05 ভোল্ট। ওকে, তো এটা হচ্ছে -3.05, মানে 3.05 ভ্যালুটা প্রচুর বেশি, কিন্তু এটা নেগেটিভ। তো এর থেকে বেশি রিডাকশন পোটেনশিয়াল যার আছে, মানে পজিটিভের রিডাকশন পোটেনশিয়াল যার আছে, মানে ধরা যাক কোনো একটা কাপেলের রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে ধরা যাক -2। তো -2টা কিন্তু -3.05 এর থেকে বেশি। ওকে, কোনো একটা তো -2টা কোনো একটা কাপেলের ধরা যাক রিডাকশন পোটেনশিয়াল -2। তো -2টা হচ্ছে এই -3.05 এর থেকে বেশি, মানে পজিটিভে বেশি। তার ফলে কি হবে, লিথিয়াম আয়ন রিডিউসড হতে চাইবে না। এর রিডাকশন পোটেনশিয়ালটা এতটাই নেগেটিভ যে এ নিজে রিডিউসড হতে চাইবে না। বাট তো Li প্লাস, তো বেসিক্যালি এর যে মেন কনক্লুশন সেটা কি, যে Li প্লাস এ নিজে রিপ্রোডিউসড হতে চাইবে না। তো Li প্লাস do not want to be reduced. ওকে, এ নিজে রিডিউসড হতে চাইবে না কারণ এর রিডাকশন পোটেনশিয়ালটা নেগেটিভে প্রচুর বেশি। কিন্তু আমি যদি লিথিয়াম মেটাল নিই, মানে কি এর রিডিউসড হতে চাইবে না, মানে কি এর যে অপর রিয়াকশন, মানে অপোজিট রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন, সেটা তো পজিটিভে হয়ে যাবে। তো তো এই কাপেল, এই লিথিয়াম প্লাস যখন রিডিউসড হতে চাইবে না, লিথিয়াম মেটাল কিন্তু অক্সিডাইজ হতে চাইবে সবসময়, তাই তো? তো লিথিয়াম মেটাল নিজে অক্সিডাইজ হতে চাইবে, মানে এর অক্সিডেশনের প্রবণতাটা খুব বেশি, নিজে অক্সিডেশন হওয়ার। ওকে, তো লিথিয়াম প্লাস হ্যাজ greater probability of being oxidized. ওকে, কেন এটা? কারণ লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম এই কাপেলের যে রিডাকশন পোটেনশিয়াল সেটা হচ্ছে নেগেটিভে অনেকটা বেশি, -3.05। তাই লিথিয়াম মেটাল নিচে রিডিউসড হয়ে, সরি লিথিয়াম প্লাস নিচে রিডিউসড হয়ে লিথিয়াম মেটালে পরিণত হতে চাইবে না।
বাট এর যে অপোজিট রিয়াকশন মানে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাসে পরিণত হওয়ার যে রিয়াকশন মানে যে অক্সিডেশন রিয়াকশন সেটার ভ্যালু হবে +3.05 মানে সাইনটা অপোজিট হয়ে যাবে। তো সেই রিয়াকশনটা প্রবণতা অনেক বেশি হবে। মানে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাসের যে রিয়াকশন মানে এই যে অক্সিডেশন রিয়াকশন সেই রিয়াকশনটার প্রবণতা অনেক বেশি হবে। মানে লিথিয়াম নিজে অক্সিডাইজড হতে চাইবে অপরকে রেডিউসড করে। ওকে, তাই লিথিয়াম হচ্ছে একটা গুড রিডিউসিং এজেন্ট। লিথিয়াম ইজ এ গুড রিডিউসিং এজেন্ট ইন aqueous solution. ওকে, তার জন্য আমরা দেখি যে কোন অর্গানিক রিয়াকশনকে যদি কোন একটা বন্ডকে ডবল বন্ডকে যদি রিডিউস করে আমি যদি সিঙ্গেল বন্ডে কনভার্ট করতে চাই, যে কোনো রিয়াকশনে লিথিয়ামের কম্পাউন্ড ইউজ করা হয়। কারণ লিথিয়াম মেটাল হচ্ছে একটা গুড রিডিউসিং এজেন্ট মানে লিথিয়াম অপরকে রিডিউস করতে পারে ভালো এবং নিজে অক্সিডাইজড হয়ে লিথিয়াম প্লাসে পরিণত হয়ে যায়। ওকে, এটা কেন হয়? তো আমরা দেখলাম যে ফ্লুরিন গ্যাস হচ্ছে তার রিডিউসড হওয়ার প্রবণতাটা বেশি মানে ফ্লুরিন গ্যাস অপরকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হয়ে ফ্লুরাইড আয়নে পরিণত হয়ে যায়। কেন? কারণ কি ফ্লুরিন হচ্ছে সাইজে অনেক ছোট, তো এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, তাই এই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা বেশি। ফ্লুরিন গ্যাস ইলেকট্রন গ্রহণ করে ফ্লুরাইড আয়নে পরিণত হয়ে যায়। তার জন্য ফ্লুরিন গ্যাস হচ্ছে একটা গুড অক্সিডাইজিং এজেন্ট। বাট লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম মেটাল সেটা কি তার আহ, তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা বেশি। কারণ কি সে মানে লিথিয়াম প্লাসের স্টেবিলিটি অনেক বেশি, তার জন্য লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাসে পরিণত হয়ে যায়। কারণ কি এর যে আগের যে ইনার সেলগুলো ফুলফিলড হয়ে যায়, তার জন্য লিথিয়াম প্লাসের স্টেবিলিটি অনেক বেশি। তাই লিথিয়াম অপরকে রিডিউস করবে বাট নিজে অক্সিডাইজ হয়ে লিথিয়াম প্লাসে পরিণত হয়ে যায়। তার জন্য যে কোনো মেটাল যারা মানে লিথিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এদের রিডিউসড এদের অক্সিডাইজড হওয়ার প্রবণতা বেশি অপরকে রিডিউসড করে। ওকে, তার জন্য এটা গুড রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে। ওকে, সো নেক্সট লেকচারে আমরা জাস্ট এটা নিয়ে একটু কন্টিনিউ করবো মানে আহ, মানে ইলেকট্রোকেমিস্ট্রি বা সেল পোটেনশিয়াল থেকে আমরা কি করে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে মেজার করতে পারি, তার রেট কনস্ট্যান্টকে মেজার করতে পারি, এটসেট্রা। ওকে, তো আজ বেসিক্যালি আমরা দেখলাম যে কোন একটা সেল রিয়াকশনকে টোটাল সেলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, টোটাল সেল পোটেনশিয়ালটা কি জিনিস সেটা, এবং ইন্ডিভিজুয়াল যে সেল পোটেনশিয়াল সেগুলোকে আমরা কিভাবে মেজার করতে পারি ইন রেফারেন্স টু স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন, এবং রিডাকশন পোটেনশিয়ালের মিনিং কি, রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ হলে কি হবে, পজিটিভ হলে কি হবে, এটসেট্রা। ওকে, সো নেক্সট লেকচারে আমরা জাস্ট এখান থেকে এরপর কন্টিনিউ করব। ওকে, সো দ্যাটস ইট।